রয়েছে আপনাদের সঙ্গে অনির্বাণ। আইপিএল শুরু হয়ে গেছে এবং সেখানে প্রথম ম্যাচগুলিতে বেশ খারাপ শুরু করেছেই বলা চলে কেকেআর। প্রথম দুটি ম্যাচেই পরাজয় নাইট রাইডার্সদের। এবং অন্যান্য দলগুলির কি খবর রয়েছে এবং বৈভব সূর্যবংশী, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে কি জানালেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত, আসুন শুনে নেব। লম্বা লিগ তো অনেক সময় দেখা গেছে যে মুম্বাই ইন্ডিয়ান্সও প্রথম ৩-৪টে খেলায় খুব খারাপ খেলেছে অতীতে এবং তারপর তারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। আমি এ কথা বলছি না যে কেকেআর এবার চ্যাম্পিয়ন হবে, তবে ওই প্রথম দল গড়া থেকে আরম্ভ করে তারপর যেহেতু ক্যামেরন গ্রিনকে বোলার হিসেবে পাওয়া যাচ্ছে না, এগুলো নানা রকমের রয়েছে। তারপরে অ্যাডজাস্টমেন্টের প্রশ্ন আছে। কেউ কেউ বলছেন অজিঙ্কা রাহানেকে ওপেন থেকে সরিয়ে দিয়ে ওখানে যদি সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানো যায়, এরকম নানা রকমের সমস্যা রয়েছে। আমার মনে হয় যারা ঘর গুছিয়ে নিতে পারবে বলে আমার ধারণা। আর দল যে খুব একটা দূর পর্যন্ত যাবে না সেটা বোঝা যাচ্ছে, তবে একেবারেই পরপর হারলো বলে দুশ্চিন্তার কালো মেঘ দেখা যাচ্ছে। তার মানে এটা নয় যে একেবারেই কেকেআর কিছু করতে পারবে না। না, আমার তো মনে হয় না। ভালো জোরে বোলিং করে, বুদ্ধি করে স্লোয়ারগুলো মেশাচ্ছে। আমার মনে হয় বয়স কম, যত খেলবে তত পরিণত হয়ে উঠবে। 6 ফুট 9 ইঞ্চি লম্বা, 6 ফুট 8 বলা হচ্ছে তা না, 6 ফুট 8 ইঞ্চি লম্বা প্রথম জোরে বোলার আমরা দেখি জুয়েল গার্নারকে। তারপর ব্রুস রিড বলে একজন বাঁহাতি জোরে বোলার এসেছিল অস্ট্রেলিয়া, ও 6 ফুট 8। এ 6 ফুট 9। এমনকি মার্কো জ্যানসেন, সেও 6 ফুট 8। আর আমার মনে হয় যে একটা বোলিং করার পর বা দলের সাফল্যে যেভাবে নিজের প্রতিক্রিয়া দেখাচ্ছিল, তাতে আমার মনে হয় আই এম অলওয়েজ এ টিম ম্যান। আমি টিম ম্যানদের খুব পছন্দ করি। তো ওই যে একটা জোশ দেখাচ্ছিল যে না, অনেকে আছে যে নিজে রান না পেলে ভালো করে ফিল্ডিং করতে পারে না, মানে ওটা মাথায় থেকে থাকে। তেন্ডুলকারের ক্ষেত্রে এ কথা বলা যাবে না। তেন্ডুলকার রান না করলেও ফিল্ডিং করার সময় একেবারে পূর্ণ, মানে প্রতিটা মুহূর্ত মাঠে সেরা দক্ষতাটাকে উজাড় করে দেওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু দেখলাম এই মোজারা মানির রয়েছে। ডেনিস লিলিও করেছে। গ্লেন ম্যাকগ্রাও কি বাউন্ডারি খায়নি? মুরলীধরন বলে কি 6 উড়ে যায়নি? তো ওভার দ্য ইয়ার্স এই সবে নতুন এসছে। কলকাতা নাইট রাইডার্স ওর প্রথম ঘর, ইডেন গার্ডেনের ধাতস্থ হতে হবে। তার মানে কি 24টা বলের মধ্যে 23টা বলই ডট বল করতে হবে, তবেই সে পাবে। দেখা যাচ্ছে তো 8 বল 9 বল যারা করছে তারাই সেরা বোলারের স্বীকৃতি পেয়ে যাচ্ছে। আমার মনে হয় খেলতে খেলতে ও আরও মানে পরিণত হয়ে উঠবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শেখার আগ্রহ আছে দেখে মনে হলো। আর আমার পছন্দ হয় আন্তরিকতা যার থাকবে, তার ক্ষেত্রে তার নামের বাক্সে আমার ভোটটা পড়বে। একটু বিশ্রাম নেওয়া উচিত। আমার মনে হয় খেলতে খেলতে অনেকে শুধরে নেয়, ক্রমাগত মার খাচ্ছে, নিজেকে হারিয়ে ফেলছে এবং মানুষটা ভালো তো, ফলে ওই অন্ধকার গলি থেকে বেরিয়ে আসতে পারছে না, হাফ ভলি দিয়ে ফেলছে, তারপরে ওকে পড়ে ফেলেছে। এবং যেটা দিলীপ দোষী আমাকে একবার বলেছিল যে রবিচন্দ্রন অশ্বিনের সম্পর্কে, যে এতগুলো বৈচিত্র্য হাতে রয়েছে, সব কটাকেই কেন একসঙ্গে করছে? একটা স্টক বল রাখুক না, যে আমি অফ স্পিন বোলার, আমাকে অফ স্পিন করেই উইকেট পেতে হবে। একটা দুটো সময় মিশিয়ে দেওয়া তাই এর সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে নিজের কাছে। তবে অনেক বড় বোলার তো, আমার মনে হয় খেলতে খেলতে নিজেকে আরও পরিমার্জিত করে ফেলতে পারবে। আপাতত আমি হলেও নিজেই বলতাম যে আমাকে একটু একটা দুটো ম্যাচ আমাকে বিশ্রাম দাও। খুব একটা ভালো নয়, খুব একটা ভালো বোলিং নয় বলেই আমার মনে হয়। কালকে যাদের কাছে হেরেছে তাদের বোলিংও যে খুব ভালো তা নয়, কিন্তু মানে সানরাইজার্সের কথা বলছি। কিন্তু কোথাও গিয়ে না কোথাও গিয়ে আটকে থাকতে হবে। তবে কার্তিক ত্যাগীকে যদি সব ম্যাচ খেলানো হয়,
সেটা খুব একটা ভালো কথা হবে না। জোরে বোলিং বিভাগটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছে এবং সুনীল নারায়ণকে এবারে থ্যাংক ইউ বলতে হবে, ধন্যবাদ। ঘরের ছেলে বলে বলতে গিয়ে হবে না। তবে কালকে দেখলাম যে ব্যাটিং করার সময় একটা ক্রোধ যেন ছিটকে বেরোচ্ছিল যে কেন আমাকে ওপেন থেকে বা শুরুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা একটা ব্যাপার তো বটেই। আর সত্যি সোজা লং অন, লং অফ এই দুটো জায়গা থেকে তো ও শট খেলে, এমনকি জায়গা বানিয়ে এক্সট্রা কভারের উপর দিয়েও মারার ব্যাপারে আমরা মুন্সিয়ানা দেখেছি। দেখা যাক কবে কী হয়। তবে ওকে এক্ষুনি বাদ দেবে না। কিছু দল না ভালো খেললেই ভালো স্ট্র্যাটেজি, খারাপ খেললেই খারাপ স্ট্র্যাটেজি। তবে এই যে স্ট্র্যাটেজি তো বলা হলো যে যদি ও ওপেন না করে, যদি ও একটু পরের দিকে নামে তাহলে সুবিধা হবে। কিন্তু কালকে যেভাবে ও প্রেস কনফারেন্সে নিজের উষ্মা প্রকাশ করেছে যে আমার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে একটা বিস্ময়বোধক, এবং নিজে খুব আনহ্যাপি যে মিডিয়া ওকে খুব একটা সম্মান দিচ্ছে না। একদমও সমর্থন করি না, যেমন আছে তেমনই থাকবে। ইডেনের উইকেট যথেষ্ট বল ব্যাটের কাছে যাচ্ছে, গতিতে যাচ্ছে, যেটা একটা টি-20 ক্রিকেটের মূল সুরই হচ্ছে 4-6 মারার জায়গা। কটা 4 বা কটা 6 হয়েছে সেটা হিসেব করে দেখলেই বোঝা যাবে যে ইডেনের 22 গজকে যথেষ্টই কী বলবো, গতিসম্পন্ন উইকেট বলে আমি মনে করেছি, এবং আমার মনে হয় না যে উইকেটের কারণে ওরা হেরেছে। নিজেদেরকে মেলে ধরতে পারেনি। টস জিতে প্রথমে বিপক্ষকে ব্যাট করার সিদ্ধান্তটাকেও আমি সমর্থন করছি না। আপনার প্রধান শক্তি যদি ব্যাটিং হয়ে থাকে তাহলে স্কোরবোর্ডে বড় রান ঝুলিয়ে দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে, এবং তখন তো আর শিশির থাকবে না, তখন একদম ইভেন বাউন্স, মানে যতটা খেলা উচিত ঠিক ততটাই বলে খেলবে, এবং শিশিরের কারণে খুব একটা যে তফাৎ হয়েছে এটা কিন্তু নাইট রাইডার্স শিবির থেকেও বলা হয়নি। বলা মুশকিল। তবে বিরাটদেরও যেরকম ব্যাটিং খুব ভালো কিন্তু বোলিং খুব একটা নয়। মুম্বাই ইন্ডিয়ান্সের সব রয়েছে, কিন্তু যদি ওরা খেলতে না পারে সেটা আলাদা কথা। মুম্বাই দলটার ওজন, মুম্বাই দলটার ম্যাচ উইনার, মুম্বাই দলের খেলার ধরন সব মিলিয়ে আমি বরাবরই মুম্বাইয়ের ফ্যান। তার কারণ হচ্ছে যে ওখানে দুনিয়ার 1 নম্বর টি-20 বোলার রয়েছে, রোহিত শর্মা রয়েছে, যেভাবে ওরা খেলতে চায়, সূর্যকুমার যাদব রয়েছে, অধিনায়কের নাম কি, হার্দিক পান্ডিয়া রয়েছে, তিলক বর্মা রয়েছে, এতগুলো ইন্ডিয়া প্লেয়ার রয়েছে ওইখানে, তাদেরই তো জেতা উচিত বলে আমার ধারণা। যদি ওরা জিততে চায়, মাঠের বাইরের হিসেবের কথা আমি বলতে পারবো না, যদি মুম্বাই জিততে চায় ওদেরই চ্যাম্পিয়ন হওয়া উচিত। খুব কাছাকাছি হয়তো থাকবে আরসিবি। যেমন এবারে আমার চেন্নাই সুপার কিংসকে নিয়ে খুব একটা আশাবাদী এখনও হতে পারছি না, তার কারণ হচ্ছে যে দলটা প্রথম ম্যাচে হেরেছে। ফলে এ সমস্ত কারণ নিয়ে পাঞ্জাবকে নজরে রাখবেন, খুব ভালো। সানরাইজার্স হায়দ্রাবাদ যারা দুটো ম্যাচ জিতেছে তাদের দিকেও নজর রাখবেন। শেষ পর্যন্ত 4-5টা দলের মধ্যে দিয়েই সেমিফাইনালটা তৈরি হবে। লিটল টু আর্লি, আমরা তো এই সবে প্রথম রাউন্ডের খেলা শেষ হলো, দেখা যাক। যথেষ্ট ব্যালেন্সড হলেও একটা এক্স ফ্যাক্টর নেই, যেটা এক্স ফ্যাক্টরের উপর নির্ভর করে যে কোনো একটা দল, যেটা পাঞ্জাবের এক্স ফ্যাক্টরটা খুব বড়। হ্যাঁ, দিল্লিও কিন্তু যথেষ্ট ঘর গুছিয়েই খেলতে নেমেছে। তবু দিল্লি পাঞ্জাবের খেলায় হলে আমি তো পাঞ্জাবকেই এগিয়ে রাখবো। এখনও অনেক সময় বাকি রয়েছে, আরও কয়েকটা ম্যাচ দেখার পর মোটামুটি ছবিটা পরিষ্কার হবে। তবে ওর আরও অনেকে তো লাইনে রয়েছে, ও খুব ভালো প্লেয়ার, খুব জোরে মারতে পারে, ম্যাচ জেতানোর জন্য ছটফট করছে এবং চারদিক থেকে আবেদন জানাচ্ছে যে আমাকে সুযোগ দেওয়া হোক, আমাকে নিজেই বলছে, বাচ্চা ছেলে তো। তবে ও তৈরি, এটুকু বলতে হবে। এবারে নির্বাচকরা কখন
ওকে সুযোগ দিতে চাইবেন সেটা আর কথা। আমি এটুকু বলতে পারি ১৬ বছর বয়সে শচীন টেন্ডুলকারকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে রাজ সিং দুঙ্গাপুরের একটা বড় ভূমিকা ছিল। তার কারণ যেদিনকে ওর দল নির্বাচন হয়েছিল, যখন ও পাকিস্তান সফরে ওকে পাঠানো হয়েছিল 89 সালে, তখন আমরা সবাই ছিলাম মুম্বাইয়ে। রাজ সিং যাওয়ার আগেই বলে গেলেন ওয়াংখেড়েতে যে আমি কিন্তু শচীনকে নেওয়ার দাবি জানাবো। আমার মনে হয় আমার অন্য 4 সহকর্মীও ওটা মেনে নেবে। ও তৈরি। ও কপিল দেবকে 6 মারছে নেটে, আমরা দেখে নিয়েছি। ফলে ওকে আমি নিতে চাইবো। এবং একই প্রশ্ন হয়েছিল করাচি টেস্টের আগে। চান্দু বর্দে ছিলেন ম্যানেজার। বললেন ওকে আমরা প্রথম টেস্ট ম্যাচেই সুযোগ দেব। তার কারণ এটাও কিন্তু ওই রাজ সিংয়ের পাঠানো বার্তা হিসেবেই ওকে সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে করেছিল 15 রান এবং দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিল। তাই শচীন এখনও বলে যে প্রথম দিন ব্যাট করতে গেলে আমি জানি না আমি কি করতে পারতাম, তবে ফিল্ডিং করার কারণে যে নার্ভাসনেসটা ছিল সেই জড়তাটা কেটে গিয়েছিল। একদম বাচ্চা ছেলের মতো ক্রিকেট খেলছে। তো ফলে ওকে খিদে, অপমানের জ্বালা, এই দুটো জনের ব্যাট থেকে দেখা যাচ্ছে। একটা হচ্ছে রোহিত শর্মা আর একটা হচ্ছে বিরাট কোহলি। ওরা 2027 বিশ্বকাপে খেলবে বলেছে। গৌতম গম্ভীর চাইছেন না, সে তো সবাই জানে, কিন্তু কিছু করার নেই। ওরা দুজনেই ঠিক করে নিয়েছে যে ফিটনেসের চূড়ান্ত অবস্থায় পৌঁছে যেভাবে ঠিক খেলার ফলে তীক্ষ্ণ অবস্থায় থাকা যাবে যাতে ভারতের হয়ে ম্যাচ জেতাতে পারে, এই ব্যাপারে দুজনেই নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, বদ্ধপরিকর। এবং আমার ধারণা যে দুজনেই কিন্তু সফল হবে এবং 2027 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ভারত চ্যাম্পিয়ন হবে কিনা বলতে পারবো না। তার কারণ ওখানকার বাড়তি বাউন্সের উইকেটে মানিয়ে নেওয়া কঠিন, শুধু একজন দুজনের তো নয়, গোটা দলের পক্ষে। ঘরপড়া গরু আমি। 2003 সালে বিশ্বকাপ ফাইনালেও কিন্তু আমরা পৌঁছেছিলাম সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে, কিন্তু ফাইনালে আমরা ঠিক নিজেদেরকে ম্যানেজ করতে পারিনি। তাই ম্যাথিউ হেডেন এবং অ্যাডাম গিলক্রিস্টের শুরুতে তোলা ঝড়ে আমরা খড়কুটোর মতো উড়ে গিয়েছিলাম। ধন্যবাদ দেবাশিস দা। শুনে নিলেন দেবাশিস দত্তের বিশ্লেষণ। আইপিএল ছাড়াও ক্রিকেট ফুটবলের যাবতীয় এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।